পুরো বিএনপি নেতাদের একাই কাঁপিয়ে দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একাই পুরো বিএনপির নেতাদের কাঁপিয়ে দিচ্ছেন। কিভাবে? তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা দেখে বিএনপির অন্য সংসদ সদস্যরা এখন ভয়ে আছেন। কারণ হাসনাত আব্দুল্লাহ যেভাবে কাজ করছেন সেভাবে কেউ কখনো করেনি। আর এখন জনগণ প্রশ্ন করছে, হাসনাত যদি এভাবে কাজ করতে পারে তাহলে অন্য এমপিরা কেন পারছে না? সবাই মুখোশ খুলে দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে। কারণ সে যা শুরু করছে, হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম করে দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ, দেবিদ্বারের মানুষ আসলেই ভাগ্যবান ভাই, আমি বলবো ভাগ্যবান। আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, থানা আছে, এর মধ্যে দেখবেন এই যে দেবিদ্বার হয়ে যাবো 1 নাম্বার। এটা আপনার লেখা নেন, দেবিদ্বারের মানুষ ভাগ্যবান, ওনারা হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতা পাইছে। বেআইনি ভাবে পার্লামেন্টে ঢুকবেন এই সংবিধান মোতাবেক না, সেজন্য আপনি 2টা ওত নিয়ে আপনি যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে, আপনি যেহেতু জনগণের ম্যান্ডেট দিচ্ছে, এটা কাজ করে আপনি ওপেন করে আপনি পার্লামেন্টে ঢুকবেন, এটা মোতাবেক সংশোধন করে। কেন? জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে। বিএনপি কি করবে এটা স্পষ্ট হয়ে গেছে। দর্শক, সংসদ ব্যর্থ হবে, অনিবার্যভাবে রাজনীতি রাজপথে বেড়াচ্ছে। কারণ বিএনপি জুলাই সনদ মানে না, মানবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। দেখেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ আদেশ পুরুষ স্ত্রী না উভয় লিঙ্গ জানি না, তাও কাদেরকে নিয়ে বলেছে? আইনজীবীদের নিয়ে ইফতার মাহফিলে বলেছে। এর মানে জুলাই সনদ আদেশ কি? ওইটা ভুয়া। তাই জুলাই সনদ আদেশ ভুয়া হলে পুরো জুলাই সনদই তো ভুয়া, অবৈধ। সালাউদ্দিনের কথা স্পষ্ট যে জুলাই সনদ আদেশ অবৈধ। ফুল কিনারা পাচ্ছে না বিএনপি সরকার, তারা দিক বিদিক ছোটাছুটি করছে, এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। অন দি আদার হ্যান্ড বিএনপি সরকার এক কঠিন ফাঁদে পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা চলমান তথ্য জানতে ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তাই এর সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। তাই বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে আসি। দেখার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম। খেজুর চোর শুনতে কেমন লাগে? আচ্ছা, এই যে খেজুর দেওয়া হইতো, এটা কি আমরা আগে জানতাম? কেউ জানতাম না। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুলে দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে। কারণ সে যা শুরু করছে, হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম কইরা দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ, দেখেন ভাই ব্রাদার, আমরা জানতামই না প্রত্যেকটা এমপি তার নিজের এলাকার জন্য 312 কেজি খেজুর পায়। হ্যাঁ, এবার পাইছে আর কি, এবারকার হিসাবটা দিলাম। এই দেবিদ্বারে পাইছে হাসনাত আব্দুল্লাহ। এগুলো এখন উনি ভাগ করে দিবে মাদ্রাসায়, 3 কেজি 3.5 কেজি করে এক একজনের ভাগে পড়বে। কিন্তু এই ব্যাপারটা কি আমরা জানতাম না। এখন দেখেন সব এলাকাতেই খোঁজ খবর নিতেছে, এমপির বাসার সামনে যায় মানুষ দাঁড়ায় দিছে, ভাই খেজুর কই আমাদের? এই যে আগামী কোরবানি ঈদে কোরবানির মাংস আসবে, উটের মাংস, দুম্বার মাংস, এইসব মাংস এমপিরা কি করতো জানেন? আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিত, ওই যে বিয়ের বাড়িতে, শালার বাড়িতে, শালির বাড়িতে। কিন্তু জনগণ পাইতো না, আর পাইলেও বোধ হয় 2-1টা জায়গা হয়তো পাইতো, থাকে না, ইমানদার মানুষ তো 2-1জন থাকেই। কিন্তু এরকম ঘটনা আমরা কিন্তু আগে দেখি নাই। দেবিদ্বারের মানুষ আসলেই ভাগ্যবান ভাই, আমি বলবো ভাগ্যবান। আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, থানা আছে, এর মধ্যে দেখবেন এই যে দেবিদ্বার হয়ে যাবো 1 নাম্বার। এটা আপনারা লেখা নেন, দেবিদ্বারের মানুষ ভাগ্যবান, ওনারা হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতা পাইছে। ভাই একদম সাচ্চা দিলের মানুষ। আরে রাইতের বেলা দেখতেছি, বুঝছেন, বোর্ডের মধ্যে কি জানি লেখালেখি করতেছে। আমি মনে করলাম কিরে, এমপিগিরি ছাইরা দিয়া কি আবার ক্লাসে চলে গেল? আগে তো টিচার ছিল, ও নিজের কোচিং সেন্টার ছিল, একজন শিক্ষক তো ভাই। আমি মনে করছি বোধহয় আবার আগের পেশায় চলে গেছে। না, দেখলাম যে না, খেজুর কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং আগামীতে গরিবদের জন্য কিছু চাল পায় ভাই। হ্যাঁ, এমপিরা চাল পায়, ওই চালগুলা কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে। এবং দেবিদ্বারের কোন রাস্তার কাজ কতদূর আগাইছে, কোন রাস্তার কাজ কে করবে, কে কত টাকা পাইতে পারে, সেসব ব্যাপারগুলা বোর্ডে লিখতেছে আর মানুষকে বুঝাইতেছে। দেখেন ভাই ব্রাদার, প্রত্যেক এমপি 10 লক্ষ টাকা কইরা পায়। আমরা এগুলা জানতাম না, কিন্তু
এই 10 লক্ষ টাকা কি তাকে দেয়? না, তাকে দেয় না। এটা দেয় তার এলাকায় গরিব মানুষকে দেওয়ার জন্য, মাদ্রাসায় স্কুলে দান করার জন্য। অতীতে আমরা এগুলা দেখছি, শুনছি, শুনি নাই। তার মানে অতীতে এই টাকাগুলা মাইরা দেওয়া হয়েছে তো ভাই, কোনো খোঁজ খবর ছিল না এইসব টাকা পয়সার। সব ফাঁস করে দিতেছে হাসনাত আব্দুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জার্সি ম্যান হাসনাত আব্দুল্লাহ। আমার তো মনে হয় জার্সি পইরাই সে সংসদে যাবে। কেন জার্সি পরে জানেন? এই জার্সি পরেই 24-এর আন্দোলনে ছিল, বুলেটের সামনে দাঁড়াইছিল। যতগুলা ভিডিও আছে দেখবেন ওই জার্সি পরা, যার জন্য সেই জার্সি থেকে বাইর হইতে চায় না। তার অতীতটাকে সে জানান দিতে চায় ওই জার্সির মধ্যে। আর ও হচ্ছে ওয়ান ম্যান আর্মি। দেখবেন ওর কারণে এই যে 299 জন এমপি আছে না, সবগুলা দৌড়ের উপরে থাকবে, অস্থির হয়ে যাবে তো। কারণ সবাই মুখোশ খুইলা দিবে। এই ক্যাপ্টেনকে ফলো করতে সব এমপিরা বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। তারেক রহমান সাহেব নিশ্চয়ই বলবে ফলো করো এই হাসনাত আব্দুল্লাহকে, দেখো কিভাবে কাজ করে, কিভাবে নিজের এলাকার উন্নতি করতেছে। সবাইকে একই পথে যাইতে হবে, হাসনাত আব্দুল্লাহকে ফলো কইরা। বাধ্য হবে, দেখেন বাধ্য হবে। অ্যাডভান্স বইলা গেলাম ভাই। কারণ কি জানেন? হাসনাত আব্দুল্লাহ শুধু দেবিদ্বারের এমপি না তো, এই মুহূর্তে সারা বাংলাদেশের এমপি। হ্যাঁ, সারা বাংলাদেশের এমপি। এমন কোন এলাকা আছে, এমন কোন জেলা আছে, এমন কোন উপজেলা আছে, থানা আছে, গ্রাম আছে যেখানে হাসনাত আব্দুল্লাহকে চেনে না? তার মানে কি সারা দেশের জনগণ তাকে ফলো করবে, এবং ওই ফলো কইরা তার নিজের এলাকার এমপি থেকে সবকিছু আদায় করে নিবে। এমপিদের আর চুরিদারি করার, মাইরা দেওয়ার ঘটনা ঘটতে পারে না। জনগণ ঘটতে দেবে না তো ভাই, কারণ চোখ খুলে দিল তো। হ্যাঁ, চোখ খুলে দিছে। আচ্ছা দেখেন, আমাদের পত্রিকার প্রথম পেজে হাসনাত আব্দুল্লাহ ছবি থাকার কথা না? এই মুহূর্তে সে যে কাজগুলা করতেছে, নিশ্চয়ই প্রথম পেজে তার ছবি থাকার কথা। এটা যদি ভাই কোন সরকারি দলের কোন এমপি এই কাজটা করতো, নিশ্চয়ই পত্রিকাওয়ালারা ঝাঁপায়া পড়তো, সাংবাদিক ঝাঁপায়া পড়তো ভাই, এটাকে সামনে তুলে ধরার জন্য। কিন্তু না, ওনারা কি করতেছেন দেখবেন, ওনারা একই কাজ বারবার করতেছে। সবাইকে দেখবেন যেখানে যেখানে যাচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যেখানেই যাচ্ছে দেখবেন সব ক্যামেরা তার পিছে পিছে। আর উনাকে যায় কি জিজ্ঞেস করে? ওই গণভোটের কথা জিজ্ঞেস করে, জুলাই সনদের কথা জিজ্ঞেস করে, প্রেসিডেন্ট ভাষণ দিবে কিনা 12 তারিখে সেই কথা জিজ্ঞেস করে। আচ্ছা দেখেন, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনাকে কেন এগুলো জিজ্ঞেস করবে? এগুলো তো জিজ্ঞেস করার কথা আইনমন্ত্রীকে, এগুলো তো আইনের ব্যাপার, তাই না? উনাকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করার কথা কোথায় মার্ডার হইতাছে, কোথায় রেপ হইতাছে, কোথায় চাঁদাবাজি হইতাছে, জঙ্গল সলিমপুরের মধ্যে 4000 পুলিশ আর্মি যে গেল ওইখানে কি ঘটলো সেগুলা জিজ্ঞেস করবে। কিন্তু ওইগুলা জিজ্ঞাসা করে না, ওনাকে বারবার ঘুরে ঘুরে ওই একই প্রশ্ন করে। আপনারা গত 10-12 দিনের 15 দিনের ভিডিওগুলো দেখেন, ওই একটাই প্রশ্ন, জুলাই সনদের কি হবে, গণভোটের কি হবে, ডেপুটি স্পিকার কে হবে, পার্লামেন্টে আপনারা ভাষণ কাকে দিয়ে দেওয়াবেন, প্রেসিডেন্ট ছুপ্পু সাহেবের কথা ওনারা জিজ্ঞাসা করে। আরে ভাই, ওনাকে তো জিজ্ঞাসা করবেন দেশের আইন কানুন কতটা উন্নতি হইলো, এইসব অঘটন কেন ঘটতেছে, এগুলাই তো জিজ্ঞাসা করবেন। কেমন সাংবাদিক আপনারা ভাই ব্রাদার? সাংবাদিকরা কেন এগুলো করতেছে জানেন? কারণ একটাই, আপনারা একটুখানি চোখ বন্ধ করে দেখেন তো, বিএনপির মধ্যে সবচেয়ে পপুলার কে? সবচেয়ে পপুলার সালাউদ্দিন সাহেব। গত 18 মাস উনাকেই তো বারবার সামনে দেখছেন, এবং মিডিয়াতে উনি এতটা পপুলার, ওনার যে কোনো কথাই ভাই হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যায়। ওই ভিউ পাওয়ার জন্যই ওনার পিছনে পিছনে ঘুরে উনি যেখানেই যায়, ওই দেখবেন সাংবাদিকের গাড়ির বহর সেদিকেই যায়। কারণ উনি কখন কথা বলবে। আবার এমন না যে চাঁদাবাজির কথা কখনোই জিজ্ঞাসা করে নাই। একটা ভিডিও দেখছি, ওনারা যখন জিজ্ঞেস করছে না, উনি উইঠা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় বলতেছে যে চাঁদাবাজদের ধইরা আপনারা জেলে দেন। কে বলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী। পাবলিকরে বলতেছে ধইরা জেলে দেন। বুঝছেন? কারণ রাগ উঠা গেছে, একই কথা বারবার, যার জন্য সাংবাদিকরা বুঝছে ওই কথা বললে তো বসে রাগ করবে। অর্থাৎ চাঁদাবাজির কথা জিজ্ঞাসা করা যাবে না। জিজ্ঞেস করুন এখন গণভোটের কি হবে, জুলাই সনদের কি হবে, রাষ্ট্রপতির কি হবে। আর উনি বলতে বলতে ভাই এতটা বইলা ফেলাইছে যে আপনি অবাক হবেন। উনি বলছেন না যায় স্বপ্ন দেখাও তো হারাম, তাই না? না যায় স্বপ্ন দেখতেছে কেন তারা? হারাম কথাটা হয়তো বলে নাই, কিন্তু না যায় স্বপ্ন দেখতেছে জামায়াতে ইসলাম। ওই যে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে বারবার জামাতের ব্যাপারে উনি উত্তর দিয়ে দিল না যায় স্বপ্ন দেখতেছে। মানে ওনারা যে ক্ষমতা যাওয়ার স্বপ্নটা দেখছে, এটা না যায় স্বপ্ন, এটা অবৈধ স্বপ্ন। এই স্বপ্নে বিয়া শাদী হয় নাই, কাজই আসে নাই, যার জন্য এটা অবৈধ স্বপ্ন। স্বপ্নেরও কিন্তু বিয়া হয়, হ্যাঁ, বিয়া ভাঙ্গা যায়, ভাঙ্গা গেলেই বলে না যায় স্বপ্ন দেখতেছে তারা। তবে এই কথার মধ্যে না একটা অহংকার প্রকাশ পাইছে, একটা দিমাগি ভাব আসছে। অহংকারটা কি জানেন? গনাই ধরি না ভাই, ওরা কেন এইসব স্বপ্ন দেখবে ক্ষমতায় যাওয়ার? ওরা কারা? ওরা তো রাজাকার, ওরা তো জঙ্গি। এই ভাবটা রয়ে গেছে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। কিছু করার নাই। আগের যে আওয়ামী লীগের সরকার ছিল, ওই সরকারের সাথে অনেক কিছু মিল আছে, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজের অনেক কিছুর মিল আছে, আবার কাজ কামেরও মিল আছে। আগে সরকারের সময় আমরা দেখতাম না বালিশের দাম 3 লাখ, বিছনার চাদরের দাম 4 লাখ, কি যেন দেখতাম। এবারও এরকম কিছু দেখতে যাচ্ছি। এসি আছে না, ওই এসি কেমনে চালাইতে হবে তার জন্য 8 জন মানুষ যাচ্ছে আমেরিকায়। হ্যাঁ, এই যুদ্ধ ঠেলা যাচ্ছে কিন্তু আমেরিকায়। কারণ ওনাদেরকে ওইখান থেকে প্রশিক্ষণ দিবে কিভাবে এসি চালাবে।
আসলে যে ঘরের এসি এটা না, আমার মনে হয় বড় কোনো প্রকল্প হাতে নিছে। ধরেন একটা বিরাট বড় হাসপাতাল বানাবে, ওই হাসপাতালের ভিতরে এসি কিভাবে সিস্টেম হবে, ভেন্টিলেশন কিভাবে দিবে, এইসব প্রশিক্ষণের জন্য ওনাদেরকে পাঠাইতেছে আমেরিকায়। এই যাওয়ার পিছনে আবার হাজার হাজার কোটি টাকার খরচও আছে, এরকমও শোনা যাচ্ছে। কিন্তু এটা কি বাংলাদেশ সরকার পাঠাচ্ছে? এই খরচ কি বাংলাদেশ সরকার দিবে না আমেরিকান সরকার দিবে? এখানে একটা বিরাট ভাই গোমর আছে, শুভঙ্করের একটা ফাঁকি আছে। এখানে ঘটনা হয়েছে, আমেরিকান একটা কোম্পানি এই 8 জনকে নিয়ে যাচ্ছে। আমেরিকান সরকার না, একটা কোম্পানি। ওই কোম্পানির স্বার্থ কি? তারা বাংলাদেশে এসি সাপ্লাই দিছে, আগেও দিছে, এই যন্ত্রপাতি সাপ্লাই দিয়ে যাচ্ছে, যার জন্য ওনারা চাচ্ছে এখান থেকে 8 জন নিয়ে ওইখান থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসবে, তারপর আরো নতুন নতুন এসি পাঠাবে, তারা ওগুলা ফিট করবে। এরকমই ব্যাপার স্যাপার। আবার মজার ব্যাপার কি জানেন, এই 8 জনকে যাচ্ছে, এর মধ্যে 2-1 জন এমন আছে যাদের আর চাকরির মেয়াদ আছে 3-4 মাস, এরাও যাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এখন দেখেন বড় প্রশ্ন কোনটা, বাংলাদেশ সরকারও খরচ দিচ্ছে না, আমেরিকান সরকারও না। খরচ দিচ্ছে যে কোম্পানি এসি সাপ্লাই দিবে, যে কোম্পানি এই ব্যবসাটা করবে, তারা নিয়ে যাচ্ছে 8 জনকে। তার মানে কি জানেন, ধৈর্য নেন এই 8 জনকে নিয়ে ওইখানে খাওয়া দাওয়া করা, 5 স্টার হোটেলে রাইখা জামাই আদরের মাধ্যমে কিছু প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। তারপর যখন ওরা মালপত্রগুলো পাঠাবে, এই 8 জন লোক কি বলবে জানেন, গুড গুড গুড, একদম A1 মাল দিছে। আসলে কিন্তু মাল 2 নম্বর দিয়ে দিছে। এটা একরকম ঘুষ। হ্যাঁ ভাই, একরকম ঘুষ। এই 8 জনকে নিয়ে যাচ্ছে, ধৈর্য নেন, এদেরকে না পকেট ভরে টাকা পয়সাও দিয়ে দিবে। আমোদ ফুর্তি এবং প্রশিক্ষণ একসঙ্গে চালাবে। এটাই হলো মূল ঘটনা। তার মানে কি জানেন, আগামীতে আপনারা দেখতে পাবেন বালিশের দাম 2 লাখ, চাদরের দাম 3 লাখ, অনেক ঘটনা আরো সামনে আসবে, যেহেতু এসির ব্যাপারটা সামনে আসছে। এখন আমাদের সাংবাদিকদের কি কাজ? তাদের এই গোমর ফাঁক করা উচিত না? তাদেরকে যা প্রশ্ন করা উচিত না ওইসব মন্ত্রীর কাছে, যে 8 জনকে পাঠাইতেছেন, এই 8 জনের খরচ কেন ওই কোম্পানি দিবে, ওই কোম্পানির স্বার্থ কি, এটা প্রশ্ন করা উচিত না? যদি প্রশ্ন না করে তাহলে বুঝে নিবেন ওই আগের অবস্থা। আগের মিডিয়া যেমন ছিল, যেমন ভাবে চাটাচাটি করতো, এই মিডিয়া চাটাচাটি করবে, চাটাচাটির মধ্যে দিয়ে আগায় যাবে। আগে শুনতাম সাংবাদিকের কলম হচ্ছে ভাই ওই যে সৈনিকের ব্যানেট আছে না, রাইফেলের ব্যানেট, রাইফেলের আগে যে ব্যানেট থাকে, সেই ব্যানেটের চেয়েও ধারালো সাংবাদিকের কলম। এখন তার কলম দিয়ে লেখে না, টিপা টিপা লেখে, মোবাইলে 2 হাতে টিপা টিপা লেখে। আর এই টিপা টিপির মধ্যে দিয়ে দিন গুজার করতে থাকুম, আমরা দেখতে থাকুম, প্রতিবাদ করতে থাকুম, আর তো কিছু করার নাই। যাই হোক, আগামীকাল 12 তারিখ, আগামীকাল থেকে মিডিয়ার একটাই কাজ, সুপার হিরোকে সামনে তুলে ধরা। সেই সুপার হিরোকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেব, ওনাকে নিয়ে দেখবেন আগামীকাল থেকে মাতামাতি, কারণ উনি সংসদে আগামীকাল ভাষণ দিবে। আর ওই ভাষণের সময় বিরোধী দল কি করবে এটা তো আমরা আগেই যাই না গেছি, ওনারা বাইরে হয়ে চলে যাবে। এই যে বাইরে হয়ে চলে যাওয়া, ভাষণ দেওয়া, কে ভাষণ দিতেছে? ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ বইলা যে জুলাই গণ অভ্যুত্থান হইলো, সেই জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদের দোসর বইলা যাকে আমরা ডাকতাম, তার ভাষণ দিয়েই শুরু হচ্ছে নতুন বাংলাদেশ। এটাই দেখার বাকি ছিল। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, হতাশ হওয়ার কিছু নাই। মনে করেন কিছুই পাই নাই, তারপরও তো ভাই একজন হাসনাত আব্দুল্লাহকে পাইছি, এটা নিয়েই সন্তুষ্ট থাকি না। একের পরে তো 2 হয়, 2 এর পরে 3, এভাবেই তো 100, 1000, লাখ, কোটি হয়। তার মানে কি, জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু তো করতে পারছি। এটাই নতুন বাংলাদেশ। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু করলাম আমাদের নতুন বাংলাদেশ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে। বিএনপি কি করবে এটা স্পষ্ট হয়ে গেছে। দর্শক, সংসদ ব্যর্থ হবে, অনিবার্যভাবে রাজনীতি রাজপথে গড়াচ্ছে। কারণ বিএনপি জুলাই সনদ মানে না, মানবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। দেখেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ আদেশ পুরুষ স্ত্রী না উভয় লিঙ্গ জানি না, তাও কাদেরকে নিয়ে বলেছে? আইনজীবীদের নিয়ে ইফতার মাহফিলে বলেছে। এর মানে জুলাই সনদ আদেশ কি? ওইটা ভুয়া। জুলাই সনদ আদেশ ভুয়া হলে পুরো জুলাই সনদই তো ভুয়া, অবৈধ। সালাউদ্দিনের কথা স্পষ্ট যে জুলাই সনদ আদেশ অবৈধ। আই রিপিট, তিনি বলছেন জুলাই সনদ আদেশ পুরুষ স্ত্রী না উভয় লিঙ্গ জানি না, তার মানে এটা মান্য, এটা অবৈধ। তা কোর্টের মাধ্যমে অবৈধ এটা সরাসরি বলাবে, নিজেরা তো আর বলবে না। চালাকি দেখেছেন? তা কোর্ট অলরেডি রুল জারি করেছে, তো ওইভাবে ঝুলন্ত থাকবে, কোর্টের দোহাই দিবে, জুলাই সনদ খেয়ে দিবে। তাহলে তারা কি করবে? বিএনপি মূলত জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজনের পিছনেই এই দুর্বিসন্ধি ছিল যে আরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, আমরা ক্ষমতা আসতে পারলে তোর গণভোটের কপালে লাথি মারি। লাথি মেরেছে, দেখেন না এখন এটা কিছু মানে না। জুলাই সনদে যা আছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, এগুলো নেবে না। দেখছেন ধান্দাবাজ কত প্রকার কি? জুলাই গাদ্দার কি দেখছেন? জুলাই গাদ্দার শব্দটা রাজনীতি আপনারা শোনেন না? জুলাই গাদ্দার কাকে বলে? এই বিএনপিকে দেখেন কিভাবে গাদ্দারি করে। জাতীয় নির্বাচনের দিন গণভোট এনেছে, এখন গণভোটকে অবৈধ বলছে। কারণ গণভোটটা যদি আগে হতো তাহলে কিন্তু এগুলো করা যেত না। তাহলে গণভোটের আলোকে সংবিধান সংস্কার করে সবকিছু ঠিকঠাক করে তারপরে জাতীয় নির্বাচন হতো, তখন এইসব কথা বলারই সুযোগ থাকতো না। তো জামাতের প্রস্তাব যে কতটা দূরদর্শী ছিল, জাতি আবার কত বছর পিছিয়ে গিয়েছে বলা যায় না, এটা রাজপথ থেকে বোঝা যাবে। রাজপথে যেহেতু আন্দোলন বা রাজনীতি করাবে, জামাত এনসিপি কতটুকু পারফর্ম করে, জনগণ কিভাবে সাড়া দেয়, এটার উপর নির্ভর করবে।
আসলে কি ঘটতে যাচ্ছে। তবে আমরা পিছিয়ে গেছি। জাস্ট জামাতের এই দাবি, এনসিপির দাবি, এনসিপিও কিন্তু 2 নম্বরই করেছে ওখানে, যে জাতীয় নির্বাচনে আগেই গণভোট হতে হবে। এই বিষয়ে এনসিপিও সিরিয়াস ছিল। তারা বলছে যে না, জাতীয় নির্বাচনের দিন হলো সমস্যা নাই। এখন বুঝো মজা, চালাকি মারাইছো, জামাতের চাইতে বেশি বুঝছো, বাপের চাইতে বেশি বুঝছো না, এখন বুঝো, এখন আবার আন্দোলন করো রাজপথে। তা জামাতের যে দাবি ছিল জাতীয় নির্বাচনে আয় গণভোট, ওইটা বাস্তবায়িত হলে বাংলাদেশ কত দূরে এগিয়ে যেত, একটা নতুন বাংলাদেশ আপনারা পেতেন। আর এখন আবার কোথায় পিছিয়ে গেছে? আমার তো মনে হয় আবার সেই 91 বৃত্তি আমরা আটকে গেছি। 91-তে তিন দলীয় জোটের রূপরেখা যেরকম প্রতারণার মাধ্যমে অস্বীকার করা হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে, ব্যর্থ হয়েছে, 91-এর গণঅভ্যুত্থান যেরকম ব্যর্থ হয়েছে, ঠিক সেরকম জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব ব্যর্থ, জুলাই সনদ ব্যর্থ। এখন বিএনপির একদম কোর নীতি নির্ধারণী, অনেকে বলে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তিনি বলেন জুলাই সনদ আদেশ পুরুষ না স্ত্রী জানি না, এর মানে এটা কিছু না, ওই সাইন টিন করেছে, ওটার কোনো দাম নাই, কিসের সাইন? বলবে যে সংসদ এটা মানে না। এবং যুক্তিগুলো দেখছেন সালাউদ্দিনের, যে সংবিধান মেনে এতদূর আসছি, সংবিধান মেনে যাব। আরে ভাই, সংবিধান মানলে বঙ্গবন্ধুর ছবি কোথায় আপনাদের সমস্ত অফিসে? মিথ্যা কথা, কোনো সংবিধান মানে না। বিএনপি নিজেদের মতো করে একটা মবের মুল্লুক বানিয়েছে, যা মন চায় সেটা করে, যেটাকে মন চায় সেটাকে সংবিধান বলে, আর সংবিধানে যেটা মন চায় না সেটা মানে না। এটা হচ্ছে বিএনপির সংবিধান মানার নমুনা। তো দর্শক আবার বলে যে সবার আগে সংবিধান, তো গণভোট তো সংবিধানে থাকতে হবে, সংবিধানে না থাকলে তো ওটার ভ্যালু নেই। এর মানে কিসের গণভোট, কিসের জুলাই সনদ, এগুলো কিচ্ছু বিএনপি মানে না। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। উপরে উপরে বলে যা জুলাই সনদের সবকিছু আমরা মানি, আসলে তারা কিছুই মানে না। খুব ভয়ানক কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ, এ থেকে সব হিসাব নিকাশ স্পষ্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি। যাক, হাসিনার নির্বাচনের গিফট এই মাহবুবউদ্দিন খোকন এমপি। মজা, এই মাহবুবউদ্দিন খোকন হাসিনার মাধ্যমেও সভাপতি পদ পায়, আবার তারেকের মাধ্যমে এমপি পদও পায়, কি মজা। মন্ত্রী বলেন জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। মিথ্যা কথা, এটা রাজনৈতিক সমঝোতা দলিল আমরা এতে স্বাক্ষর করেছি, বরং যারা সমালোচনা করে তারা স্বাক্ষর করেছে গত কয়েকদিন আগে নির্বাচনের পর। তিনি বলেন জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সেখানে বলা আছে, যারা নোট অফ ডিসেন্ট, এই জায়গায় নোট অফ ডিসেন্টের অংশ বাদ দিলেও বিএনপি মানে না। যদি বলা হয় যে বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট বাদ দিয়েছে, ঠিক আছে, ওইটা বিএনপির মতো করে করুক, বাকিগুলো বাস্তবায়ন করুক, তাও করবে না। বিএনপি জুলাই সনদই মানে না, গণভোটই মানে না, কিসের জুলাই সনদ? আর নোট অফ ডিসেন্ট তো উঠে গেছে গণভোটের মাধ্যমে, এখন গণভোটের প্রশ্নমালাকে অবৈধ করার চেষ্টা করা হচ্ছে, তাহলে তো বিএনপি নোট অফ ডিসেন্ট থাকে। আরে ভাই, নোট অফ ডিসেন্ট উঠে গেছে, এখনো নোট অফ ডিসেন্ট নিয়ে পড়ে আছে। তিনি আরো বলেন 4টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে পারেনি বিভিন্ন কারণে, তাদের মধ্যে 2-1টা দল স্বাক্ষর করেছে, কিন্তু যারা বেশি সমালোচনা করে তারা স্বাক্ষর করেনি। মানে এখানে এনসিপির পিছনে লেগেছে আর কি, ওই নানান সলচাতুরির যুক্তি দিয়ে এই জুলাই সনদকে বিএনপি মাটি চাপা দিতে চাচ্ছে, যে এনসিপি তো স্বাক্ষর করেনি। আরে ভাই, এখন তো করেছে সবাই, আপনি এখন করেন, আর এটা তো সংসদকে বাস্তবায়ন করতে হবে। এটা আমরা আগেই বলেছিলাম যে এই সংসদের মূল্য ঝুলিয়ে রাখলে এটা হবে না, কারণ বিএনপির ধান্দাই ছিল এটা, যে তারা ভোট মেজরিটি পাক আর ওই সব গণভোট ওগুলো সব খেয়ে দেবো, দিয়েছে। মন্ত্রী আরো বলেন আমরা সংবিধান মেনে, দেখেন এটা খুব ইন্টারেস্টিং, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত এসেছি, সংবিধান মেনে চলছে এবং সামনে সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা রয়েছে। এটা থেকে একটা বিষয় যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ যতদিন আছে ততদিন আমরা রাখবো, এটা একটা ধান্দা। আর দ্বিতীয় হচ্ছে, এমনকি রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন হলেও 1 বছর পর্যন্ত সেই আন্দোলনকে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হবে। 1 বছরের একটা হেকমত বিএনপির আছে, কারণ তাহলে পরবর্তী 2031 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং পরবর্তীতে সরকার তাদের আমলেও প্রায় 1 বছর বিএনপির রাষ্ট্রপতি থেকে যায়, এরকম একটা ধান্দা থেকে তারা এটা করবে, এই জন্য সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা। আচ্ছা, তাহলে হাসিনা সংবিধানের কোন ধারা অনুযায়ী পদত্যাগ করেছে, পদত্যাগের প্রমাণটা দেখান। তো পদত্যাগ করলে সংসদ ভেঙে দিয়ে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, হয়েছে? সংবিধান মানা হয়েছে? হয় নাই। এবং আপনাদের নেতাদের পেছনে বঙ্গবন্ধুর ছবি কোথায়? বঙ্গবন্ধু হচ্ছে জাতির জনক। আপনি সংবিধানে উল্লেখিত 7 মার্চ ভাষণ বাজানোর জন্য আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন কেন? এই সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা কোথায় আছে? এর মানে এই সংবিধান মানার আকাঙ্ক্ষা, এগুলো সব প্রতারণামূলক কথা। তো বিএনপি আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি আর একটা ফেসিবাদ কায়েম করতে যাচ্ছে। আমাদের বক্তব্য হলো যদি গণভোটের আগে আমরা সম্মান দিতে চাই, তাহলে জাতীয় সংসদে আগে যেতে হবে, খেয়াল করেন, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধান সেটা অন্তর্ভুক্ত করতে হবে, তারপরে যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয় সেটা নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে এবং কোনো ফর্মে শপথ হবে, সেটা 3য় তফসিলে আনতে হবে, কে শপথ বাক্য পাঠ করাবেন, মানে এইসব ঘুরিয়ে ফিরিয়ে নানান ঝামেলা করে এইসব সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ টপথ নেবে না। এখন জামাত এনসিপি যা করার করো, সংসদে কিছু হবে না, রাজনীতি রাজপথে করাবে। বৃহস্পতিবার 12ই মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসছে। বাংলাদেশে অনেকদিন পরে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে গত 1 মাস আগে। তো এখানে যারা নির্বাচিত হয়েছেন তারা বসবেন,
এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে এর ভিতরে। তার ভিতরে হচ্ছে যে যারা এমপি, মন্ত্রী, সরকার প্রধান, নবগঠিত সরকারের সদস্যরা যারাই যেখানে হয়েছেন তাদের সবাইকে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু 24-এর গণ অভ্যুত্থান, শত শত শহীদ, হাজার হাজার আহত পঙ্গু ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ অধিবেশনে বসছেন। আপনাদের অনেকেই হয়তো, অধিকাংশেরই হয়তো কোনো অবদান নাই 24-এর গণ আন্দোলনে। আপনারা পলানো ছিলেন, লুকানো ছিলেন, অথবা দায়িত্বহীন অবস্থায় কেউ কেউ আওয়ামী লীগের সাথে লিয়াজো করে দেশে বিদেশে, দিল্লির সাথে লিয়াজো করে দেশে বিদেশে অবস্থান করেছেন। এমন অনেক মানুষ এখানে নির্বাচিত হয়েছেন। এটা একান্তই বাস্তবতা যে আপনারা আগামী সংসদে বসছেন। তাই এটা খুব কৃতজ্ঞতার সাথে আপনাদের মনে রাখা দরকার যে কাদের রক্তের উপরে, কাদের শাহাদাতের উপরে আজকে আপনারা এই সংসদ অধিবেশনে বসছেন। আপনারা 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। দল আকারে বিএনপি, জামাত, এনসিপি, আরও যারা নির্বাচিত হয়েছে সবাই। এবং এই ফ্যাসিবাদের পতন যদি না হতো, এই শত শত শহীদদের রক্ত যদি না দিত, বাংলাদেশে এই পরিবর্তন হতো না এবং একটা নির্বাচন হতো না। অতএব এইটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে গত 16-17 মাস অন্তর্বর্তীকালীন সরকার যা যা করেছে, সংস্কারের উদ্যোগ, বিচার চলমান থাকা এবং রাষ্ট্রীয় বিভিন্ন জায়গাকে যে একটা সিস্টেমে অন ট্রাকে নিয়ে আসার যে চেষ্টা করাটা, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখা দরকার। কিন্তু দুঃখজনকভাবে হলে সত্য যে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলের সদস্যরা ইতিমধ্যেই গণ অভ্যুত্থানকে ছোট করা, হেয় করা, আন্ডারমাইন করা, কিসের গণভোট, তারপরে গণভোটের ম্যান্ডেটকে ছোট করা, সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল জুলাই সনদে, সেখানে শপথ না নেওয়া এবং জুলাই সনদকে মানে বাইপাস করে নিজের মতো করে দেশ চালানোর চেষ্টা করা। এবং আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে 133টার মতো যে অর্ডিন্যান্স, অর্ডার অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় জারি করেছে, তার অধিকাংশই সম্ভবত সরকার এই সেশনে প্রেজেন্ট করবে না পার্লামেন্টে। তো না করা মানে হচ্ছে আলটিমেটলি এগুলো পাস হবে না, রেটিফাই হবে না। তো সেটা না হলে যেটা হচ্ছে, প্রচ্ছন্নতই এই নির্বাচিত সরকার জুলাইয়ের বিপক্ষে চলে যাচ্ছে, প্রচ্ছন্নতই বাংলাদেশের নবগঠিত সরকার গণ অভ্যুত্থানের বিপক্ষে চলে যাচ্ছে। তো গত 17 মাস থেকে গণ অভ্যুত্থানের বিপক্ষে শক্তি আসলে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পতিত স্বৈরাচার, তাদের যারা দোসর ছিল সামরিক বেসামরিক আমলাতন্ত্রে, তারাই হচ্ছে জুলাইয়ের শত্রু, জুলাইয়ের বিপক্ষে শক্তি। নতুন বাংলাদেশ, বাংলাদেশপন্থী নতুন রাজনীতি, তারপরে আধিপত্যবাদ মুক্ত একটা আজাদি এবং ইনসাফির লড়াইয়ের বাংলাদেশ, সেই প্রত্যেকটা জায়গাতে এইটা ভিজিবল হতে হবে, দৃশ্যমান হতে হবে। এবং আমরা চাইবো নবগঠিত সরকার এবং সরকারি দলের সদস্যরা এই জুলাই সনদ নিয়ে কোনো রকম তালবাহানা করবেন না। যদি আপনারা করেন, মাথায় রাখবেন হাসিনা কিন্তু অনেক দুর্দণ্ড প্রতাপে এই দেশ শাসন করেছে 16 বছর 17 বছর। পালানোর জন্য গাট্টি বস্তা ব্যাগ পর্যন্ত নিতে পারে নাই। এরপরে হচ্ছে যারা পালিয়ে গেছে, এরা কে কোথায় মরবে, কার কোথায় লাশ দাফন হবে তাও আপনারা জানেন না। হাজার হাজার নেতাকর্মীরা বেওয়ারিশের মতো কলকাতায়, পশ্চিমবাংলায়, মেঘালয় সহ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যারা বেশি করে লুটপাট করতে পেরেছে তারা হয়তো এসালামের মতো সিঙ্গাপুরে, অথবা সাইফুজ্জামান চৌধুরী জাভেদের মতো লন্ডনে, অথবা কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়া সেকেন্ড হোম করে মোটামুটি জীবনযাপন করছেন। কিন্তু আপনাদের অনেকের দুধের হাড়ি তো শেষ হয়ে আসবে, লুটের টাকা কয়দিন খাওয়া যায়, এটার একটা শেষ আছে। তো মানসিক অশান্তি তো রয়ে গেছে। অতএব সেই জায়গাটা আপনাদেরকে প্রচ্ছন্নভাবে মনে করে দিতে যাচ্ছি, আল্লাহ তাআলা যেভাবে ক্ষমতা দেন, ক্ষমতা কিন্তু কেড়েও নেন। ইজ্জত সম্মান যেভাবে দেন, আবার বেইজ্জতিও করেন। তাই আপনারা জাতির সাথে করা যে ওয়াদা জুলাই সনদের, জনগণের গণভোটের যে ম্যান্ডেট, সেটাকে নিয়ে খেলবেন না। খেললে ক্ষতিগ্রস্ত হবেন। 71-এ আমাদের মুক্তিযুদ্ধের যে লড়াই ছিল, আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র ছিল, এই ম্যান্ডেট নিয়ে কিন্তু আওয়ামী লীগ খেলেছে। যুদ্ধের পর সেগুলো বাস্তবায়ন করে নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা প্রজাতন্ত্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবার যে লড়াই ছিল, এটার সাথে আওয়ামী লীগ গাদ্দারি করেছে, বাকশাল করেছে, চতুর্থ সংবিধান করেছে, যাচ্ছে তাই 73-এ মার্চে নির্বাচন করেছে, লুটপাট, হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে গুম খুন করে শেখ মুজিবের কি পতনটা হয়েছে দেখেন। 21 বছর ধরে ক্ষমতার বাইরে ছিল যেই দলটা, স্বাধীনতা যুদ্ধে যেই দলের একটা অংশ যুদ্ধে অংশগ্রহণ করেছে, দিল্লির গোলামি কায়েম করেছে। তাহলে আপনি একটা জনগণের ম্যান্ডেটকে যখন ছুঁড়ে ফেলে দেন, তখন কি হয়? এটা আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ পরিবারের প্রথম সরকার 72 থেকে 75 তার সাক্ষী। জনগণের ম্যান্ডেট ছুঁড়ে ফেলে দিলে এরশাদের কি হয়েছে দেখেন। ভারতের দালালি করে, বি টিমের রোল প্লে করে, আওয়ামী লীগের সাথে পুনর্বাসনের রাজনীতি করে গত 83-84 সাল থেকে এই জাতীয় পার্টি নামক যে ভারতের বি টিমটা আছে, তারা কি হয়েছে? প্রায় 200+ সিটে নির্বাচন করেছে। সব জায়গাতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এইবার মানে গৃহপালিত বিরোধী দলের রাজনীতি করতে করতে স্বৈরশাসকদের নির্মূল হয়ে গেছে গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে। তো এই জন্য আপনি কোন দেশ, কোন ইফতার মাহফিলে আপনাকে প্রথম সারির টেবিলে বসে খাওয়াইলো, তা দিয়ে কিন্তু জনগণের ম্যান্ডেট হবে না। তাহলে দেখেন আবার মানে জনগণের সাথে বিট্রে করলে কি হয়। থার্ড এক্সাম্পল দেখি, 90-এর স্বৈরাচার পতনের পরে যে দেখেন 3 দলীয় যে জোট ছিল, 3টা জোট, তারা একটা কমন ফ্রেমওয়ার্কে আসছিল যে তারা ক্ষমতায় আসলে কি করতে। তো সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও মনোদর্শকরা দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোদর্শকরা শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।